তিন সমুদ্রের রানী কন্যাকুমারী। এখানে বঙ্গোপমহাসাগর, ভারত মহাসাগর এবং আরব মহাসাগর এই তিনটি সমুদ্রের মিলিত হয়েছে। কন্যাকুমারী দক্ষিণ ভারতের শেষ সীমান্ত হিসেবে বিবেচনা করা হয়। এই কন্যাকুমারীতে তিন সাগরের মিলনস্থল দেখতে ব্যাপক পর্যটক ভিড় জমায়। এছাড়াও আরও আছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেটি যাইতে হলে ফেরিঘাট আছে, ঘাট থেকে জাহাজে করে যাইতে হয়। এখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করার জন্যে সমুদ্র সাঁতরিয়ে এ পাথরের উপর এসে এবং এখানে তিনি ধ্যান করেন। তারপরেই এটার নামকরণ করা হয় স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তার পাশে আছে তামিল কবির বড় একটি মূর্তি। তো আজকের ভিডিও কন্যাকুমারীকে নিয়ে এবং কন্যাকুমারীতে কিভাবে আসবেন, কন্যাকুমারীতে কোথায় থাকবেন, কন্যাকুমারীতে কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কন্যাকুমারীতে কোন কোন প্লেস আছে ঘোরার মতো, এগুলা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিও শুরু করি। আমরা মূলত বেঙ্গালুরু থেকে কন্যাকুমারী ট্রেনে গেছিলাম। তো বেঙ্গালুরু SMBT স্টেশন থেকে আমরা 5:15 দিক কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিই। আমরা যে ট্রেনে গিয়েছিলাম সে ট্রেন 5:15 ছেড়ে এবং পরের দিন ভোর 7:30 নাগারকোয়েল জংশনে নামিয়ে দেয়। ট্রেন ভাড়া আমাদের পড়েছিল 3 টায়ার AC 1050 রুপি করে। তো আমরা এই ট্রেনে করেই নাগারকোয়েল স্টেশন পর্যন্ত যাব এবং নাগারকোয়েল স্টেশন থেকে কন্যাকুমারীর দূরত্ব 20 কিলোমিটারের মতো। আমরা মূলত 5:15 ট্রেনে গেছিলাম, যার কারণে এই ট্রেনটি নাগারকোয়েল জংশন পর্যন্তই যায়, কন্যাকুমারী পর্যন্ত যায় না। তবে আরও অন্যান্য ট্রেন আছে, যেগুলা 7টা ট্রেন আছে, সেগুলো অবশ্যই কন্যাকুমারী পর্যন্ত যায়। তো আমরা যেহেতু 5:15 টিকিট কেটেছিলাম, ওর জন্য আমাদেরকে নাগারকোয়েল পর্যন্তই যাওয়া লেগেছে। তারপর অটো নিয়ে আমাদেরকে কন্যাকুমারী যাইতে হয়েছিল। তো নাগারকোয়েল যদি আপনারা আসেন, সেখান থেকে বাসও পাবেন। বাসের ভাড়া খুবই কম, বাসের ভাড়া মাত্র 20 রুপি করে পড়ে। তো আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম, অটো ভাড়া 500 রুপির মতো পড়েছিল, যেহেতু 20 কিলোমিটার। তো আমরা অটো করে কন্যাকুমারী এসেছিলাম। কন্যাকুমারী পৌঁছানোর পর কন্যাকুমারীর আশেপাশে প্রচুর হোটেল আছে। তার মধ্যে থেকে আমরা হোটেল সাগারে উঠেছিলাম। হোটেল সাগারটাই আমাদের কাছে ভালো মনে হয়েছিল এবং আমরা হোটেল সাগারে 5তলাতে ছিলাম, 503 নম্বর রুমে। তো রুমটা অনেক সুন্দর ছিল। সেখান থেকে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল একদম পারফেক্টলি দেখা যায়, অনেক সুন্দর লাগে। এই যে ভিডিও দেখে বুঝতে পারছেন, মানে এখান থেকে যে দৃশ্যটা দেখেছি, সেটা রুম থেকে যে এত সুন্দর একটা দৃশ্য দেখব সেটা কখনো ভাবতে পারিনি। তাই আপনারা যদি কন্যাকুমারী আসেন তো অবশ্যই হোটেল সাগারে উঠবেন এবং 5তলার দিক থাকার চিন্তা ভাবনা করবেন। আপনাদেরকে হোটেল সাগারে থাকলে অন্যরকম ভিউ দেখাবে। তো হোটেল সাগারে 503 নম্বর রুমে আমরা ছিলাম। এটা খরচ পড়েছিল 1000 রুপির মতো। তো রুমটা অনেক সুন্দর ছিল। তো রুমের ভিডিও দেখলেন এবং রুম থেকে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল মানে কত সুন্দর দেখা যায় সেটা দেখতেই পাচ্ছেন আমার ভিডিও দেখে। তো আমি মনে করি রুমে থেকেও একটা অন্যরকম শান্তি মিলেছিল আমাদের। তো আপনারা চাইলে কন্যাকুমারী গেলে অবশ্যই এই হোটেলে মানে হোটেল সাগারে 5তলাতে থাকবেন। আশা করছি ঘোরা ব্যতীতও মানে রুমে থেকেও একটা অন্যরকম মজা কিংবা ফিল নিতে পারবেন। তো দুঃখের সাথে একটা কথা বলি, তো আমরা যেহেতু 9টার দিকে কন্যাকুমারী পৌঁছে গেছিলাম,
তো 9টার পরে আমরা বিকাল 3টা পর্যন্ত কন্যাকুমারীর আশেপাশে সব বেস্ট বেস্ট প্লেসগুলা ঘুরে নিছিলাম। তো ঘোরার সাথে সাথে সব কিছু ভিডিও করেছিলাম। তো কিছু আমার নিজের ভুলের কারণে ভিডিওগুলা সব ডিলিট হয়ে যায়। আর আমাদের বিকাল 5টাতে রামেশ্বরমের বাসের টিকিট ছিল এবং আমরা রামেশ্বরম যাইতাম, যেটার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন, আমি ছেড়ে দিচ্ছি। তো আমাকে রামেশ্বরম থেকে আবার কন্যাকুমারী আসা লাগে। তারপরে মানে আমাকে আবার সেম প্লেসে ঘুরতে হয়েছিল এবং সেম প্লেসগুলা মানে ভিডিও করা লেগেছিল। তারপরে যে এখন যেগুলো ফুটেজ দেখতে পাচ্ছেন এগুলা পরে এসে আবার আমাকে কষ্ট করে ভিডিওগুলা করা লেগেছে। তো এটাই আমার জন্য খুবই মানে একটা দুঃখের সময় ছিল। তারপরও ভালো লেগেছে যে একটা দিন সময় পাইছিলাম, পরবর্তী দিন এসে যেগুলো জায়গা ঘুরেছিলাম ওগুলো আবার ঘুরে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পরের দিন আমরা আবার 5টার সময় টিকিট ছিল মানে রামেশ্বরম থেকে কন্যাকুমারী আসার। তো কন্যাকুমারী আমরা এসে পৌঁছাই 3:30টার দিকে এবং 3:30টার দিকে আবার হোটেল সাগারে 503 নম্বর রুমটাই ভাড়া নিই এবং সেখানেই থাকি। তো ভোর অবস্থাতে মানে এক কথায় 4টার সময় মানে এই জায়গাটা কত সুন্দর লাগে। স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে কেমন লাগে ভোরের সময় এইটা এখন আপনারা দেখেন। এবং কিছুক্ষণ পর আমরা বের হব সানরাইজ দেখতে, মানে সূর্য উঠবে কোথা থেকে। এই যে দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, কিন্তু সানরাইজ আমরা দেখতে পাইনি, কারণ আমাদের কপাল খারাপ যে আমরা যে সময় কন্যাকুমারী এসেছি সে সময় বৃষ্টি হচ্ছিল। মেন কথা, প্রথম যেদিন ভিডিও করছিলাম সেদিন বৃষ্টি হয়নি, সেদিন ভালো মতোই দেখেছিলাম। তো আজকে যেদিন মানে আজকের ভিডিও যেটা দেখছেন সেইটার দিনে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কিছুই দেখা যায়নি। তবে সকাল হয়ে গেছে, সকাল দেখেছি। এই যে সকালের ভিডিও দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকেই মানে একদম সানরাইজ মানে সূর্য ওঠা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আপনারা কন্যাকুমারী আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন, এই জায়গা থেকে সূর্য ওঠা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন সকালবেলায় এই জায়গা থেকে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে কেমন লাগে, কিংবা এই জায়গাতে কি সুন্দর বাতাস ছিল, মানে সকালের যে বাতাসটা গায়ে লাগলে ভালো লাগে সেইটা ফিল করছি। এবং এই জায়গাটাও দেখার মতো ছিল, এই জায়গাটাও আপনারা চাইলে আসতে পারেন এবং এই জায়গাতে ছবিও তুলতে পারেন, খুব সুন্দর ছবি আসে। সূর্য ওঠা যখন দেখতে পারিনি তখন আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমগুলোতে কন্যাকুমারী, রামেশ্বরম মানে চেন্নাইয়ের শেষ সাইড দিকগুলোতে মানে একটু বৃষ্টি হয়। তো এই সময় আপনারা যদি আসেন তাহলে একটু বৃষ্টির মধ্যে আপনাদেরকে পড়তে হবে। তো আপনারা এটা মাথায় রেখে কন্যাকুমারী বেড়াইতে আসেন। আর আরেকটা হচ্ছে চেন্নাই কিন্তু খুব গরম জায়গা, যে কোনো সময় চেন্নাই গরম থাকে, দেখা যাচ্ছে শীতের সময়ও গরম থাকে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলা শীত টাইম অন্য কোথাও হইলেও চেন্নাই তেমন একটা শীতের ইফেক্ট পড়ে না। তো আপনারা এখানে মোটামুটি গরমই পাবেন। এটাই ছিল আপনাদেরকে বলার ইনফরমেশন আর কি। তো আমরা সানরাইজ মানে সূর্য ওঠার এই ভিউ পয়েন্ট থেকে আমরা চলে যাচ্ছি, মোটামুটি এটা দেখা শেষ। তো এই জায়গাতে খুব ভালো লেগেছে এবং এই জায়গা থেকে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালও দেখা যায় খুব কাছেই। তো স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল আমরা পরে যাব। স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাইতে হলে ফেরিঘাটে যাইতে হয়। তো ফেরিঘাট মোটামুটি 9টার দিকে স্টার্ট করে, 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তো আমরা এইটা দেখার পর নিয়তলি যে অন্য কোথাও যাব। তো অন্য কোথাওটা হচ্ছে ভাট্টাগট্টি ফন্ট, মানে নামটা আমি ফুল উচ্চারণ করতে পারছি কিনা জানি না, তামিলের নামগুলো খুবই কষ্ট হয়। তো আপনারা অবশ্যই বললেন যে আমি ঠিক উচ্চারণ করতে পারছি কিনা। তো ভাট্টাগট্টি ফন্টে যাব। এই জায়গাটাও আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম, খুব সুন্দর লেগেছে। তো এই জায়গা দেখার জন্য আমরা একটা অটো ভাড়া করে নিই এবং অটো ভাড়া খরচ পড়ে হচ্ছে 300 রুপি। তো যাওয়া আসা এক কথায় আপনাদেরকে রামেশ্বরম ভিডিওতেও বলেছি, কন্যাকুমারী ভিডিওতেও বলছি যে মানে এখানে যদি অটো ভাড়া করেন তো যাওয়া আসার ভাড়া একসাথে নেয়।
মানে আপনাকে যে থুয়ে চলে আসবে এরকম কোনো অটো নাই, মানে এক কথায় ফাঁকা জায়গাতে স্পটগুলো থাকে, তো যার কারণে অটো একবারই যাওয়া আসা রিজার্ভ ভাড়াই করতে হয়। তো আমরা ভাট্টাকুট্টু ফন্টের দিকে এখন যাচ্ছি এবং অটো ভাড়া 300 রুপি নিছিল এবং আমাদেরকে 30 মিনিটের মতো টাইম দিয়েছিল ভাট্টাকুট্টু ফন্ট দেখার। তো চলেন আমরা এখন ভাট্টাকুট্টু ফন্টই দেখব। তো এই যে দেখতে পাচ্ছেন ভাট্টাকুট্টু ফন্ট চলে এসেছি। তো এখান থেকে আমাদের টিকিট কাটার পর আমরা ভাট্টাকুট্টু ফন্টে ঢুকে গেলাম। ভাট্টাকুট্টু ফন্ট ভারতের দক্ষিণ প্রান্তে তামিলনাড়ুর কন্যাকুমারীর কাছে একটি সমুদ্রবর্তী দুর্গ। এটি 18 শতকে প্রাক্তন ত্রিভাইস্কর রাজ্যে উপকূলীয় প্রতিরক্ষা দুর্গ এবং বারাক হিসেবে নির্মাণ করা হয়েছিল। দুর্গটি গ্রেনাইট ব্লক দিয়ে তৈরি এবং দুর্গের একটি অংশ সমুদ্র পর্যন্ত বিস্তৃত। এটি ভারতীয় প্রত্নতান্ত্রিক বিভাগের অধীনে একটি সংরক্ষিত স্থান। বিভাগ দ্বারা সম্প্রতি দুর্গটির একটি বড় সংস্কার করা হয়েছে এবং স্থানটি এখন একটি জনপ্রিয় পর্যটন স্পট। ভাট্টাকুট্টু ফন্ট একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়, উভয়ের মনোরম দৃশ্য দেখায়। সাইটের কাছাকাছি আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো কালো বালির সৈকত। এটি কন্যাকুমারী শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। ভাট্টাকুট্টু ফন্ট আসার পর, মানে দুর্গের উপর ওঠার পর এই যে সমুদ্র দৃশ্যটা দেখছেন, এইটা দেখে ভাই একদম চোখ জুড়িয়ে গেছিল। মানে অসাধারণ একটা জায়গা। মানে কন্যাকুমারী ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কন্যাকুমারীতে আসলে এই জায়গাতে তেমন একটা সবাই আসে না সচরাচর, মানে যারা আসে খুব কম আসে। তো এই জায়গাটা যেহেতু 7 কিলোমিটার দূরে, তো সবাই এই জায়গাতে তেমন একটা কেউ আসতে চায় না। তো এই জায়গাতে অবশ্যই আসেন, কন্যাকুমারী আসলে তাহলে আশা করছি একটা বেস্ট ভিউ পাবেন। মানে এক কথায় দুর্গের উপর থেকে এই সমুদ্র সৈকতটা দেখতে অনেক সুন্দর লাগে ভাই। দুর্গের উপর দাঁড়িয়ে থাকলে মানে সমুদ্র যে দৃশ্যটা দেখা যায়, মানে একদম চোখ ধাঁধালো ভাই। মানে আপনারা অবশ্যই কন্যাকুমারী আসলে এই ভাট্টাকুট্টু ফন্টে অবশ্যই আসবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভাট্টাকুট্টু ফন্ট থেকেও বোঝা যায় যে 3টা মহাসাগর এখানে একত্রিত হয়েছে। আমার ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন যে এখানে 3 কালারের পানি দেখা যাচ্ছে। জায়গাটা এত সুন্দর, এখানে ভিডিও প্লাস ছবি তুলতে তুলতে কখন যে আমাদের 30 মিনিট হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তো মানে এই জায়গাতে আসলে আপনাদের টাইম কিভাবে চলে যাবে, বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করেন কিংবা ভিডিও করতে পছন্দ করেন, তারা আসলে কিভাবে টাইম চলে যাবে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা একটু টাইম বেঁধে এখানে আসবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মানে ফুললি যদি মানে বেশি সময় এখানে দেন তাহলে আপনারা শান্তি পাবেন। অল্প সময়ের জন্য এখানে আসলে আপনাদের মনে অশান্তি কাজ করবে। তাই আপনারা সময় বেঁধেই ভাট্টাকুট্টু ফন্টে আসেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে এই দুর্গের উপর থেকে এই সমুদ্র সৈকতটা দেখতে অসাধারণ লাগে ভাই। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে। এই যে ভাই বিবাহিত পার্সন নিয়ে এসছি, খুব ঝামেলা, সারাক্ষণ ওকে ব্যস্ত। যতই সে বিবাহিত পার্সন হোক না কেন, যতই সে তার বউকে সময় দিক না কেন, দিন শেষে ঘোরার সময় আমার পিক কিংবা ভিডিও করতে সে অনেক সাহায্য করেছে, কারণ সেই ক্যামেরাম্যান ছিল আমার। তো তাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভাট্টাকুট্টু ফন্ট থেকে আমরা সোজা চলে যাব বাবা কন্যাকুমারীতে, এবং কন্যাকুমারীতে যাওয়ার পর আমরা স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে এবার ঢুকবো। ফেরিঘাটের সামনে যাব এবং ফেরিতে করে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে ঢুকবো। তো আমরা ফেরিঘাট আসার পর
আমরা মোটামুটি টিকিট কাটা শেষ হয়ে যায় এবং লাইনে দাঁড়িয়ে থাকি ফেরি আসার জন্য, এবং ফেরি আসার পর আমরা স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাইতে পারবো। তো যাইতে যাইতে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনার এখানে মোটামুটি 9টার দিক থেকে দুপুর 2টা পর্যন্ত ফেরি চলে। তো সকাল 9টা থেকে দুপুর 12টা কিংবা 1টা পর্যন্ত প্রচুর ভিড় থাকে, কারণ এই সময়গুলোতে প্রচুর পরিমাণ পর্যটক স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে যায়। তো আপনারা যদি পারেন মানে 9টা থেকে 12টার মধ্যে আশেপাশের সাইট সিনগুলো করে নেবেন, কিংবা যেগুলো দেখার মতো জায়গা আছে সেগুলো দেখে নেবেন, দিয়ে 12টা কিংবা 1টার দিকে এসে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালটা দেখবেন। আশা করছি কম ভিড়ের মধ্যে তাড়াতাড়ি ফেরি পেয়ে যাবেন এবং তাড়াতাড়ি স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে চলে যেতে পারবেন। কিংবা যদি আপনারা 9টা থেকে 10টার মধ্যে যাইতে চান, তখন কিন্তু দেখা যাচ্ছে অনেক জ্যাম থাকে, অনেক লাইন থাকে, অনেকক্ষণ আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু আপনারা যদি 12টার পর যান, তখন লোকজন কম হয়, সে সময় আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না, খুব সহজে আপনারা চলে যেতে পারেন। যার কারণে আমি দেখা যাচ্ছে 12:30টার দিকে এখানে এসেছিলাম এবং সকালের দিকে যেগুলা জায়গা ছিল সেগুলা জায়গা আগে ঘুরে নিছিলাম, যাতে সময় কভার করতে পারি। তো আপনারা চাইলে এই টিক্সটা খাটাইতে পারেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। ফেরিতে করে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল যাইতে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো টাইম লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন মোটামুটি ফেরিতে উঠে গেছি এবং এখান থেকে দেখা যাচ্ছে তামিল কবির মূর্তি এবং স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। ফেরিতে বসে থেকে একটা কথাই ভাবছিলাম যে কখন সেখানে গিয়ে নামবো, মানে খুবই এক্সাইটেড ছিলাম যে সমুদ্র পার হয়ে একটা পাথরের উপর যে কিছুক্ষণ দাঁড়াবো এবং সেখান থেকে কিছু দৃশ্য দেখব। সেখান থেকেও 3 সাগরের সঙ্গম দেখা যায়, মানে 3 সাগর একসাথে মিলিত হয়েছে এটাও দেখা যায়, মানে এগুলা দেখব। মানে এটা ভাবতে ভাবতেই খুব এক্সাইটেড ছিলাম যে কখন ওখানে যে দাঁড়াবো। অবশেষে আমরা সেখানে পৌঁছে যাই এবং পৌঁছে যাওয়ার পর একটা টিকিট কাটা লাগে। সেই টিকিট কাটার পর আমরা দোতলায় উঠে যাই স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্যে। এই জায়গাটি দেখার জন্যে প্রতিদিন কত পরিমাণ লোক হয়, কত হাজার হাজার লোক হয় তা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন। প্রত্যেক দিন এখানে প্রচুর পরিমাণ লোক হয় এই জিনিসটা দেখার জন্যে। এখান থেকে সমুদ্রের পানির কালার অসাধারণ সুন্দর লাগে, দেখে বুঝতে পারছেন। এবং তারপর আমরা দ্বিতীয় তলায় উঠে এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। দ্বিতীয় তলা ওঠার পর সেখান থেকে যে ভিউ দেখা যায় ভাই, অস্থির ভাই, চোখে দেখতে অনেক সুন্দর লাগে। আমি ক্যামেরাতে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই জায়গাতে আসার পর এই জায়গার ভিডিও কিংবা এই জায়গায় আপনি নিজের চোখে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন, সেটা ভাই মানে আপনার মনকে অনেক প্রশান্তি দিবে। তো অনেক কিছুই বললাম আপনাদেরকে, এখন চলেন স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল সম্বন্ধে ইতিহাস কি বলে এইটা শুনে আসি। বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত। এটি হিন্দুদের পবিত্র স্থান এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি কন্যাকুমারীর বাবাতুরাই এর কাছে মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে সমুদ্রের উপর অবস্থান করেছে। বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু। 1892 সালে ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের ওপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে 1970 সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারক স্থল নির্মাণ করেন। প্রাচীন তামিল প্রবাদ অনুসারে এই শিলাতে দেবী কুমারী বসে তপস্যা করেছিলেন, তাই এই শিলার আগেকার নাম ছিল শ্রীপদ প্রায়। বর্তমান শিলার উপর একটি ধ্যান মণ্ডপ নির্মিত হয়েছে, এখানে বসে পর্যটকরা ধ্যান করেন।
ধ্যান মণ্ডপের স্থাপত্য ভারতের নানা আঞ্চলিক স্থাপত্য রীতির মিশ্রণ দেখা যায়। মণ্ডপের ভিতর স্বামী বিবেকানন্দের একটি মূর্তিও আছে। এখান থেকে আরব মহাসাগর, ভারত মহাসাগর ও মহাসাগরের মিলনস্তরও দেখা যায়। এই ছিল স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালের ইতিহাস। এবং স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালের পাশে দেখতে পাবেন এই যে এটা হচ্ছে একটা বিশাল মূর্তি। এটা হচ্ছে তামিলের একটা বিখ্যাত কবির মূর্তি। তো এই জায়গাতে পর্যটকরা যাইতে পারে না, কারণ এই জায়গাতে এখনো সেভাবে ব্যবস্থা করেনি। তবে ভিডিও দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে মানে আর কিছু মাসের মধ্যে সেখানে যাওয়ারও একটা ব্যবস্থা করে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি করছে, হয়তো মানে এপার থেকে ওই পারে যাইতে পারবেন এরকম সিস্টেম তারা করছে। আর 2-3 মাস পরেই আশা করা যায় তামিল কবি মূর্তি স্থাপনটি যেখানে আছে সেটাও দেখা যাবে। এই যে এখানে যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে 3 সাগরের সঙ্গম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা দাঁড়িয়ে থেকে কোন দিক উত্তর সাইড, কোন দিক দক্ষিণ সাইড, কোন দিক পশ্চিম সাইড, কোন দিক পূর্ব সাইড, এটা আপনারা বুঝতে পারবেন। এই জায়গাতে সবকিছু একটা নির্দেশনা দেওয়া আছে। স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে সত্যি কথা বলতে গেলে এই জায়গা থেকে কন্যাকুমারীর যে শহরটা আছে, শহরের সব কিছু দেখা যায়। এবং যে যে জায়গায় ঘোরার মতো জায়গা আছে, পর্যটন জায়গা আছে, সব কিছুই মোটামুটি এখান থেকে চোখে দেখতে পাবেন। ক্যামেরাতে ফুললি না বোঝা গেলেও চোখে সব কিছু দেখা যায় যে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে কন্যাকুমারী ফুল শহর একদম ভালোভাবে দেখতে পাবেন যে কোথায় কি আছে। সমুদ্র যে গর্জন, সমুদ্র যে কত ভয়ানক, সমুদ্র যে ভয়ানক ভয়ানক স্রোত দেখা যায়, সেগুলা এখান থেকে খুবই স্পষ্টভাবে দেখতে পারবেন। আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ সমুদ্র স্রোতের গর্জন দিচ্ছে। তো এভাবে আমাদের কখন যে টাইম ফুরিয়ে গেছিল আমরা বুঝতে পারিনি, কারণ আমাদের আজকে বিকালেই আবার কন্যাকুমারী থেকে বেঙ্গালুরু যাওয়ার ট্রেন ছিল। তো আমাদের খুবই অল্প সময়ের মধ্যে সবকিছু ঘুরতে হবে, তাই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। তো আমাদের ফেরি আবার চলে আসে এবং ফেরিতে উঠে আমরা কন্যাকুমারী শহরের দিকে চলে যাই। ফেরি থেকে নামার পর আবার স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভিডিও ধারণ করি, কারণ একটাই, মানে সেই জায়গা থেকে চলে আসছি, আমার টাইম শেষ, আমি সেখানে আর থাকবো না। তারপরও কেমন যেন মন মানছিল না, মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই। মানে এত সুন্দর জায়গা, মানে একদম মন ছুঁয়ে দিয়েছে। এই জায়গায় যদি থাকা যায় আপনার মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। মানে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা কন্যাকুমারীতে দেখতে পাবেন। তো অবশ্যই আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তো অবশ্যই কন্যাকুমারী আসবেন। তো কন্যাকুমারীতে আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে হোটেল সাগর। এর আগেও বলেছি, তো ভিডিও দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হোটেল সাগর। তো এই জায়গা থেকে কন্যাকুমারী ফুল জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল এই জায়গাটা দেখতে অসাধারণ লাগে, যেটা আপনাদেরকে প্রথমের দিকেই বলেছিলাম। এবার আসি কন্যাকুমারীতে বাঙালি খাবার কোথায় খাবেন। কন্যাকুমারীতে একদম পাশে দেখবেন হোটেল আমার সোনার বাংলা, এটাই হচ্ছে বাঙালি খাবার। এখানে সব খাবার পাবেন। মানে এই হোটেলের মালিক হচ্ছে কলকাতার, মানে বাঙালি। তো এখান থেকে আপনারা বাঙালি খাবার খাইতে পারেন। দুপুরে হোটেলে খাওয়ার পর আমাদের প্রায় 3টা বেজে যায়, যেহেতু 5টায় ট্রেন ছিল আর 1 ঘন্টা টাইম ছিল। এই 1 ঘন্টার মধ্যে আর একটা জায়গায় ঘুরতাম, সেটা হচ্ছে ত্রিমানি সঙ্গম, মানে যেখান থেকে 3টি সাগর একসাথে মিলিত হয়েছে এই দৃশ্যটা দেখতে পাবো যেখানে। তো চলেন আমরা এখন ত্রিমানি সঙ্গমের দিকে যাব।
সমুদ্রের তীরে দেবী কুমারী আম্মান মন্দির। এখানে হিন্দু ধর্মীরা হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই মন্দির দর্শনের জন্যে এখানে আসেন। কন্যাকুমারীর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেবী কুমারী আম্মান মন্দির। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রর সামনে চলে এসেছি। তো এই জায়গা থেকে সমুদ্রটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালও দেখা যায়। এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন, এটাই ত্রিবেণী সঙ্গম। এই জায়গাতেই তিনটি মহাসাগরের মিলিত হয়েছে: আরব মহাসাগর, বঙ্গোপমহাসাগর এবং ভারত মহাসাগর। তো এই যে ভিডিওতে দেখেই বুঝতে পাচ্ছেন যে এখানে 3 ধরনের পানির কালার আছে। তো এখানেই 3টি সাগর মিলিত হয়েছে, তাই এই জায়গার নামই ত্রিবেণী সঙ্গম বলা হয়। এই জায়গায় পানির যে স্রোত দেখেই বুঝতে পারছেন ভাই, খুবই ভয়ানক। সকালবেলাতে একটু কম থাকে, কিন্তু এই যে বিকালের দিক দেখছি প্রচুর পরিমাণ স্রোত হয়। তো এই জায়গাতে যদি আসেন, যদি গোসল করার চিন্তা ভাবনা করেন, তো একটু সাবধানে আপনাদেরকে করতে হবে, না হলে ক্ষতি হয়ে যাইতে পারে। তো ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন এখানে কি পরিমাণ লোকজন গোসল করে এবং আনন্দ করে। তো আমাদেরও ইচ্ছা ছিল এখানে গোসল করব, কিন্তু টাইমে মিলেনি। আর বললামই আমরা আর কিছুক্ষণের জন্য এখানে আসি, জাস্ট এই জায়গাটা দেখবো। এর আগে দেখেছি, আপনাদেরকে ভিডিও দেখাবো বলে আবার আসা। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল, বিশেষ করে পানির কালারটা অনেক সুন্দর লাগে, 3 কালারের দেখা যায়। তো এখন আপনাদেরকে ক্যামেরাতে কতটুকু বুঝাতে পারছি জানি না, তবে এখানে 3 ধরনের কালার বোঝা যায় যদি আবহাওয়া ভালো থাকে। আর যদি বৃষ্টি হয় তাহলে তেমন একটা বোঝা যায় না। ত্রিবেণী সঙ্গম দেখার পর কুমারী মন্দিরের কাছেই গান্ধীজি মেমোরিয়াল আছে। গান্ধীজির চিতা এখানে রাখা হয়েছিল। গান্ধীজি মেমোরিয়ালে ঢুকতে কোনো টিকিট খরচ লাগে না, আপনারা চাইলে এমনি ঘুরতে পারেন এখানে। তো আমরা এখানে ভিতরে ঢুকতে পারিনি, কারণ হচ্ছে টাইম ছিল না। আর ভিতরে ঢুকলে মানে ছবি তোলা কিংবা ভিডিও অ্যালাউ নাই, আপনারা জাস্ট দেখতে পারবেন। তো আপনারা কন্যাকুমারী ঘুরলে অবশ্যই গান্ধীজি মেমোরিয়ালটিও ঘুরবেন, আশা করছি অনেক ভালো লাগবে। এবার বলি আপনাদেরকে কন্যাকুমারী কিভাবে আসবেন। কলকাতা থেকে কন্যাকুমারী ট্রেন আছে, কলকাতা থেকে কন্যাকুমারী আসতে পারেন, এবং বেঙ্গালুরু থেকেও কন্যাকুমারী আসতে পারেন। বেঙ্গালুরু থেকেও কন্যাকুমারী ট্রেন আছে, এবং চেন্নাই থেকেও কন্যাকুমারী আসতে পারেন। চেন্নাই থেকেও কন্যাকুমারীর ট্রেন আছে। আর বাসে যদি আসতে চান তাহলে মাদুরাই থেকে আসতে পারেন, 5 ঘন্টা সময় লাগে। কোথায় থাকবেন? কন্যাকুমারীর পাশে প্রচুর পরিমাণ হোটেল আছে, যেগুলো হোটেলের রেট 800 থেকে 1800 রুপি পর্যন্ত আছে, 2800 রুপি আছে, বিভিন্ন রেটের আছে, তবে সর্বনিম্ন 800 রুপি হয়। তবে আমরা যেটা ইনফরমেশন দিছিলাম, হোটেল সাগরে থাকার চেষ্টা করবেন, ওখান থেকে কন্যাকুমারীর বেস্ট ভিউ পাওয়া যায় আমার মনে হয়েছে। কন্যাকুমারীতে প্রচুর পরিমাণ মার্কেট আছে, এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের মশলা নিতে পারেন। মশলার খরচ খুবই কম, এবং এখানে অনেক সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়, যেগুলো আপনারা নিতে পারেন। তো আজকের ভিডিও মানে কন্যাকুমারীর ভিডিও এখানেই শেষ। আশা করছি কন্যাকুমারীর সব কিছু তথ্য, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় থাকবেন এবং কিভাবে আসবেন, সব কিছু আপনাদেরকে বলেছি। তো আশা করছি আপনারা কন্যাকুমারী আসলে সব কিছু তথ্যই জেনেছেন এবং এখানে অনায়াসে ঘুরতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্যে। ধন্যবাদ।